নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আপনারা জানেন যে বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা? কিভাবে দীপু দাসকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে পুড়িয়ে মারা হলো। তারপরেও আমাদের সরকার বাংলাদেশি মোল্লাদের উদ্দেশ্যে বা বাংলাদেশি মোল্লাদের জন্য চাল পাঠাচ্ছে, বাংলাদেশে আ পেঁয়াজ পাঠাচ্ছে, তাছাড়াও গোলমরিচ মানে মরিচ পাঠাচ্ছে। ওরা যেটাকে মরিচ বলে, আমরা যেটাকে লঙ্কা বলি। লঙ্কা পাঠাচ্ছে এবং তাছাড়াও টমেটো এবং অন্যান্য অনেক আছে। আ কি বলবো? আনাজ আছে যেগুলো পাঠাচ্ছে। তার মধ্যে পেট্রোকেমিক্যালস ও আছে। এই ব্যাপারটা আহ কোনো প্রোপোগ্যান্ডা নয় বা কোনো এরকম নয় যে হঠাৎ করে আমি কোথাও থেকে দেখে বলছি বা এরকম যে বানিয়ে বলছি এরকম নয় বা আমার দেশের সরকারকে, কেন্দ্র সরকারকে আমি কোনো রকমভাবে মানে ডিমিন করার জন্য বলছি এরকম কিছু না। এটা সত্যি খবর। দেখুন, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বিডি ডাইজেস্টের খবর। এটা বাংলাদেশের খবর। এখানে বলা হচ্ছে আ ২১০ টন অফ অনিয়ন্স অ্যারাইভ ফ্রম ইন্ডিয়া অ্যামিড এক্সট্রিম অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। ২১০ টন পেঁয়াজ ভারত থেকে এলো অত্যন্ত ভারত বিরোধী সেন্টিমেন্টের মধ্যেও। প্রাইস ড্রপ বাই হাফ, মানে প্রাইস অর্ধেক হয়ে গেল। মানে আপনার পেঁয়াজের যা দাম ছিল বাংলাদেশে সেটা হাফ হয়ে গেল। এখানে দেখুন বলা আছে যে ওসমান হাদির ইনকলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুর বা হত্যাকাণ্ডের পর থেকে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, তারপর আমাদের এমবাসি অ্যাটাক করা, তারপর আমাদের হাই কমিশনের সামনে এত প্রোটেস্ট, তারপর দেখলেন যে ভিসা সাসপেনশন, ওদের অ্যালিগেশন লাগানো যে ভারত সরকার বা আননোন গানম্যান যারাই আছে তারা লোক। তারপর কি করলো ওরা ওই কি বলবো আমাদেরকে উত্ত্যক্ত করার জন্য, হিন্দুদেরকে জ্বালানোর জন্য এবং দেখো আমরা কি করতে পারি সেটার জন্যে ওখানে এক নিরীহ হিন্দুকে হুম, মিথ্যা অপবাদে পিটিয়ে মেরে খুন করে তাকে জীবন্ত অবস্থায় জ্বালালো। তো এই এক্সট্রিম যে অ্যালার্মিং সিচুয়েশন চলছিল, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট চলছিল, তারপরেও ভারত সরকার দেখছি আ অনিয়ন পাঠাচ্ছে। মানে পেঁয়াজ পাঠাচ্ছে। সো এখানে বলা হচ্ছে "The onion market in the country is on fire due to extreme crisis." মানে ওদের দেশে পেঁয়াজের দাম প্রচুর ছিল। সেইজন্য পুরো দাম একদম আকাশ ছোঁয়া চলছিল। কারণ অনিয়নের ক্রাইসিস ছিল। কারণ ওদের দেশে যা জনসংখ্যা, সেই অনুপাতে ওরা পেঁয়াজ উৎপাদন করে না। ঠিক আছে? এবং যেহেতু ওই দেশে মানে শাকাহারীর সংখ্যা কম এবং মাংসাহারি এম এম এবং মাংসাহারি তো বুঝতেই পারছেন এত বেশি মাংস খেকো মানুষ। সো সেইজন্যে পেঁয়াজের আ চাহিদা আরো বেশি। তো ইট ইস বিং সোল্ড এট এ প্রাইস মোর দ্যান ৳১০০ পার কেজি। মানে ৳১০০ বা তার থেকেও বেশি এম আ আ পার কেজিতে বিক্রি হচ্ছিল। তো তারপর ভারত থেকে এই ২১০ টন মতো হুম, আ এই আসার পরে আসার নয়, যাওয়ার পরে পেঁয়াজের দাম ৪১ থেকে ৳৪৩ হয়ে গেল। ওদের দেশে যেটা ৳১০০ বা তার থেকে বেশি প্রাইস ছিল সেটা কমে ৪৩ থেকে ৳৪২ বা ৳৪০ কমে হয়ে গেল। মানে বুঝতে পারছেন যে কতটা দাম কমলো? আচ্ছা, তারপর এদিকে দেখুন আ বলা হচ্ছে যে despite tensions Bangladesh still relies on India for key imports. মানে এত ২ দেশের মধ্যে প্রবলেম চলার পরেও মানে বাংলাদেশ কিন্তু পুরোপুরি ভারতের উপরেই নির্ভর করছে ইম্পোর্টের জন্য। খাদ্যদ্রব্য থেকে শুরু করে পেট্রোকেমিক্যালস এই সমস্ত কিছু, ওষুধ সবকিছু। ওকে। এখানে আরো একটা খবর দেখুন, আ দ্য উইক নিউজ ডেস্কের খবর। এটা হচ্ছে ডিসেম্বর ২৪, ২০২৫ এর। ঠিক আছে? মানে গতকালের খবর। বাংলাদেশের প্ল্যান ব্যাকফায়ার করেছে। হোয়াই ঢাকা হ্যাড টু রিভার্ট টু ইন্ডিয়া ফর অনিয়ন রাইস ইম্পোর্ট। মানে বাংলাদেশ বা ইউনূস সরকার ভেবেছিল ২০২৪ সালের অত কিছুর পরে হুম, আ ওই ক্ষমতায় আসার পর যে আমরা ভারত থেকে নেব না। আমরা অন্য দেশ থেকে নেব। আমরা পাকিস্তান থেকে নেব বা আমরা আ মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিজ থেকে নেব। হুম? সাউথ এশিয়া।
তো সেটা হলো না, ব্যাকফায়ার করলো এবং ওখান থেকে ইম্পোর্টের যে কস্টিং পড়ছে তার থেকে ভারত অনেক সস্তায় দিচ্ছে এবং ভারতের দাম আরো কম আছে। তো সেই জন্য এই ব্যাপার-স্যাপার। সো শেষ অবধি চালের জন্যে, পেঁয়াজের জন্য, আদার্স খাদ্যদ্রব্যের জন্য ভারতেই আসতে হচ্ছে। আমরা দেখছি, এই দেখুন আমাদের এই এত বড়, বড় দেখতে পাচ্ছি এই ট্রাকে করে সব পেঁয়াজ যাচ্ছে। ঠিক আছে? ২০০ ট্রাক ৬,০০০ টন পেঁয়াজ যাচ্ছে। ওকে? তারপরে দেখুন আফটার অনিয়ন অ্যান্ড পেপার ২২৫ টনস অফ রাইস অ্যারাইভড ফ্রম ইন্ডিয়া টু স্টেবিলাইজ দ্য মার্কেট। এটা অগাস্ট ২৬ এও ২২৫ টন রাইস এলো ভারত থেকে। অনিয়ন মানে পেঁয়াজের পর, পেঁয়াজ এবং লঙ্কার পর এত ইয়ে এলো। আপনার ৫২৫ টন মতো রাইস এলো। আচ্ছা, এই রাইসের এই পেঁয়াজ যে আমরা হিউজ পরিমাণে পাঠাচ্ছি, তাতে আমাদের কি প্রবলেম হচ্ছে? আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে, আমাদের হচ্ছে কি, আমাদের পেঁয়াজের প্রাইস কিন্তু আমাদের পেঁয়াজের যে দাম সেটা কিন্তু বাড়ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইন্ডিয়াতে যে প্রাইস বেড়েছে, আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর জন্য আমি রেখেছিলাম। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি ওই নিউজ আর্টিকেলটা হয়তো পাচ্ছি না। যাই হোক, পেলে আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের দেশের দাম বেড়ে গেছে ওদের এত বেশি এক্সপোর্ট করার জন্য। সো এখানে এবার মেন প্রশ্ন হচ্ছে যে এত কিছুর পরেও আমরা কেন পাঠাচ্ছি? কিসের জন্য পাঠাচ্ছি? ভারত সরকার, মোদী সরকার কেন পাঠাচ্ছে? হিন্দুদেরকে এত অত্যাচার করা হচ্ছে, তারপরেও কেন আমরা জিহাদিদেরকে এই খাবার দিয়েই তাদেরকে বাঁচিয়ে রাখছি? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। মানে আমি আমার যারা শত্রু তাদেরকে বাঁচিয়ে রাখবো খাবার দিয়ে? এটা মানে কনসা যুদ্ধনীতি নয় কি? আপনাদের মনে হচ্ছে নাকি? দেখুন, এর বিভিন্ন রকম কারণ আছে। হতে পারে যে আপনি যদি না দেন তো তাহলে চায়না পাঠাবে। চায়নার হাতে পড়তে পারে। মানে পড়ার একটা চান্সেস আছে। চায়না পাঠাবে, নয়তো চায়না হয়তো মায়ানমারের থ্রুতে পাঠাতে পারে বা আদার্স কান্ট্রি বা টার্কি পাঠাতে পারে। এরকম হতে পারে। বাট সেটা লং টার্ম হবে না, সাস্টেইনেবল হবে না। কিন্তু ওরা দিলে শুধুমাত্র দেবে না, তাতে ওরা সঙ্গে আরো কিছু নেবে সেখান থেকে। ঠিক আছে? তার বিনিময়ে অনেক কিছু নেবে। তো আপনি চাইছেন না এই মুহূর্তে হয়তো আ কোনো ঝামেলা করতে, বা ভারত সরকার চাইছে না যে কোনো ঝামেলা করতে, বা চায়নার কোনো হেল্প বাংলাদেশ নেক, বা চায়নার কোনো হোল্ড হয়তো বাংলাদেশের উপর আসুক। সেটা একটা কারণ হতে পারে। বা হয়তো চাইছে যে ইলেকশন অবধি সুষ্ঠুভাবে পেরিয়ে যাক। ওখানে কোনো গভর্নমেন্ট আসুক যেটা মোটামুটি, যার সঙ্গে ভারত মোটামুটি মানে ইয়ে করে নেবে, ব্যাক চ্যানেলে বা ব্যাকডোরে সমস্ত ডিলস করে নেবে। এটা একটা হতে পারে। দ্বিতীয় হতে পারে সম্পূর্ণ স্টুপিডিটি। কূটনীতি করতে গিয়ে কি যুদ্ধনীতি ভুলে গেছে ভারত সরকার? প্রাইম মিনিস্টার মোদি কি যুদ্ধনীতি ভুলে গেছে? নাকি শুধুমাত্র কূটনীতি করেই দেশটা চলবে? এর আগেও চাচা নেহেরু যখন টিবেট আক্রমণ করেছিল চায়না, তিব্বত ১৯৪৯ কি ৫০ কত সালে? ওই ৫০-৫২ ওই সাল, কোনো এক সালের মধ্যে। এক্সাক্টলি আমার মনে পড়ছে না। সেই সময়েও আমরা হিন্দি চিনি ভাই, ভাই বলে ওই তিব্বতকে আ ক্যাপচার করতে আমরা সাহায্য করেছিলাম চায়নাকে। যার ফল আমরা আজকে ভোগ করছি। আজকে চায়না অরুণাচল প্রদেশের উপর তাকিয়ে বসে আছে। চায়নার সঙ্গে আমাদের ডাইরেক্ট কোনো বর্ডার ছিল না। মাঝে তিব্বত ছিল। কিন্তু ওই তিব্বতকে আক্রমণ করার জন্য যখন প্রচুর পরিমাণে ফুড ক্রাইসিস এ ভুগছিল চায়নার সৈনিকরা, তখন আমরা চাল দিয়ে সাপোর্ট করেছিলাম। তৎকালীন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু সাপোর্ট করেছিল। তো সেই যে ডিলিউশন, সেখান থেকে কি ভারত সরকার এখনো বেরোতে পারেনি? মানে তখন কংগ্রেস সরকার ছিল, এখন বিজেপি সরকার আছে। কিন্তু সেই ডিলিউশন থেকে কি আমরা এখনো বেরোচ্ছি না? কূটনীতি করতে থাকবো কি? ডিলই চলতে থাকবে কি? ডিল ছাড়া আমরা কখনো কি দণ্ডনীতি মানে নেব না? হাতে রাজদণ্ড ধরবো না? জিহাদিরা শুধুমাত্র বোঝে লাঠির ভাষা, দণ্ডের ভাষা। কেন সাহস হয় না উত্তরপ্রদেশে? কারণ যোগীজির হাতে ডান্ডা আছে। ডান্ডার ভাষাই বোঝে জিহাদিরা। এই সেম জিহাদি, সেম ইসলামিক ব্রাদারহুড কে ব্যান করে রেখেছে আমাদের আরব কান্ট্রিজ।
আপনার ইয়েতে ওমানে সরি সৌদি আরবিয়াতে ইসলামিক ব্রাদারহুড ব্যান্ড, জামাতে ইসলামী ব্যান্ড, ইভেন যারা ওই প্রিচিং করে না? ওই তাবলিগি জামাত অব দি ব্যান। সৌদি আরবিয়াতে ব্যান, UAE তে ব্যান, ওমানে ব্যান। এগুলো কেন ব্যান করে রেখেছে? আপনারা কি বেশি বুঝছেন নাকি ইসলাম? না কি মনে করছেন যে এদের সঙ্গে ইসলামিস্টদের সঙ্গে হাত মিলিয়ে আপনি ইয়ে করবেন? আপনাদেরকে মানে আমাদেরকে কতটা মানে আমি ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাইছি না, সি দিয়ে। সি। এই কপালে আমাদেরকে দেখে মনে হচ্ছে আমাদের কপালে সি লেখা আছে। আমাদেরকে এতটাই সি ভাবে না? যে এরা কি এতটাই নপুংসক বা এতটা ইয়ে টাইপের নাকি? যে এদের মধ্যে কোনো শত্রুবোধ নেই? কি চলছে? আর্ম টুইস্টিং কি জিনিস আমরা জানবো না? আমরা সিরিয়াসলি এই জিনিসেই চলতে থাকবো কি? যে আমাদেরকে নাকি আমার তো মনে হয় না এই মুহূর্তে ইউএস এর কোনো হোল্ড আছে আমাদের উপর। গুড বয় ইমেজ দেখানোর কোনো প্রয়োজন নাই। সো কূটনীতি, ডিল মেকিং করতে কি আমরা কখনো মানে যুদ্ধ নীতিতে আসবো না? কতদিন চলবে এভাবে? কিসের জন্য আমরা স্টিল সেই ২০২৪ এর পর থেকে এখনো অবধি চাল, পেঁয়াজ, এখনো অবধি ওই লঙ্কা, এই সমস্ত টমেটো, ওষুধ কেন পাঠিয়ে যাচ্ছি? বুঝে করুক, মরুক শালারা। জাহান্নামে যাক। মরুক জিহাদিরা। কিসের জন্য আমরা এখনো সাপোর্ট করব? প্রশ্ন তো আমার অবশ্যই থাকবে ভারত সরকারের কাছে। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে? আপনাদের কি মতামত? অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।